নমস্কার, আপনাদের সকলকে ত্রিপুরা রহস্য ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকের গল্পটি লিখেছেন সৌরভ মুখোপাধ্যায়। শুরু হচ্ছে ইনক্রিমেন্ট। শুভদা, আপনাকে সেকশন অফিসার ডেকেছেন। আমাকে ডেকেছে? একটু অবাক চোখে আমি ফিরে তাকাই। আমায় তো কেউ ডাকে না। দ্বিতীয়বার একটু যেন অবিশ্বাসের ঝোঁক লাগিয়ে জিজ্ঞেস করি, আমাকে? হ্যাঁ, আপনার 1 বছর সার্ভিস কমপ্লিট হলো, খেয়াল নেই? কাগজ সই করতে হবে। ইনক্রিমেন্ট ইনক্রিমেন্ট, তাড়াতাড়ি যান। সেকশন অফিসারকে দূর থেকে দেখেছি। লিফটে একদিন পাশাপাশি উঠেও ছিলাম। লম্বা চওড়া ফিটফাট গম্ভীর লোক। গম্ভীর লোকজনকে আমি একটু ভয় পাই। দামি গন্ধ মাখেন সেকশন অফিসার। আমি বরাবর দামি গন্ধের সামনে কেমন গুটিয়ে যাই। সেকশন অফিসারের কাছে যেতে হবে শুনে আমার একটু নার্ভাস লাগছে। আমার অফিসটা 10 তলায়, মস্ত হলঘরের উত্তর পশ্চিম কোণে। একটা জানালার ধারে আমার টেবিল। বাঁ দিকেই জানালাটা, একটা কাঁচ ভাঙা। দূরে গঙ্গা দেখা যায়, হাওড়া ব্রিজ, পিঁপড়ের মতো মানুষ, খেলনার মতো গাড়ি ঘোড়া। একটু ঝাপসা লাগে। সেটা নদীর বুকে ফিকে কুয়াশার কারণে না আমার দৃষ্টির ক্ষীণতার দরুন ঠিক বুঝে উঠতে পারি না। আমার ডান পাশে লোয়ার ডিভিশন রনেন মাইতির টেবিল। উল্টো দিকে বিষ্ণু সরকার, ইউডি। মাঝে মাঝে ভাবি, ওদের জিজ্ঞেস করি, ওদেরও কি ঝাপসা লাগে আমার মতো? কিন্তু না, প্রশ্ন করতে সংকোচ হয়। আমার সঙ্গে তো কেউ মেশে না, কথাবার্তাও হয় কালভদ্রে। আসলে এই অফিসে আমার নামই হচ্ছে পাগলা শুভ। ঠিক 1 বছর আগে, যেদিন একটা কোঁচকানো জামা আর ইস্ত্রিহীন ট্রাউজার পরে আমি এই অফিসে ঢুকি, সেদিন থেকেই আমাকে অভ্রান্তভাবে চিনে নিয়েছে ডিপার্টমেন্টের লোকজন। আমার মুখে দিন 6 বাঁশি দাড়ি ছিল, অর্ধেক পাকা। মাথায় অবিন্যস্ত এলোমেলো চুল, কালো আর সাদা প্রায় সমপরিমাণ। সেও প্রায় 2.5 মাসের আঁকাটা। চপ্পলে অনেক তাপ্পি সেলাই, কাঁধের ঝোলা তেল চিটে, চেন খোলা। ফিসফিস শুরু হয়েছিল তখনই। 40 ছুঁই ছুঁই। এমন বুড়ো বয়সে আমি কেরানিগিরির চাকরির পরীক্ষায় উতরলাম কি করে, বিশেষত এমন খ্যাপাটে দশায়, তা ছিল গোটা হল ঘরের গবেষণার বিষয়। একদল বলল হাই লেভেল ক্যাচ আছে, আরেক দল বলল আসলে শুধু রিটেন পরীক্ষা তো, তাই ইন্টারভিউ থাকলে আর এই থোবড়ায়। বুড়ো হেড ক্লার্ক অনিল গাঙ্গুলি 3 দিনের মাথায় আমাকে ডেকে বলেছিলেন, হলোই বা সরকারি অফিস, নাই বা রইল কর্পোরেটের মতো ড্রেস ডেকোরাম। একটু ভদ্রলোকের মতো জামা কাপড় পরেও কি আসা যায় না শুভময় বাবু? হ্যাঁ স্যার, ঠিকই, কিন্তু আসলে আমার সব জামা কাপড়ই এরকম স্যার। মানে একলা মানুষ। বাড়িতে দেখার কেউ নেই? মা, বউ? আগে মা তো অনেকদিন আগেই। ও আচ্ছা, বউ? আগে সেও মারা গিয়েছে? না স্যার, চলে গিয়েছে, কিন্তু আসবে, বুঝলেন, ফিরে আসবে আবার। আমার উত্তরটা অনিলবাবুর মুখ থেকে দুঃখের ভাবটুকু এক লহমায় সরিয়ে দিয়ে একটা বেয়ারা কৌতূহলের রং ছুপিয়ে দিচ্ছিল। স্পষ্ট দেখেছিলাম আমি। বিড়িখোর দুটো কালো ঠোঁটে এক ঝাঁক কূট জিজ্ঞাসা হুড়োহুড়ি ঠেলাঠেলি করছিল।
পুড়ে বেরোতে চাইছিল। মিডসেফের জালের বাইরে ইঁদুরেরা যেমন হামলে পড়ে ফুটোফাটা খোঁজে, কিন্তু আমি আর দাঁড়াইনি। পিছন ফিরে চলে এসে নিজের সিটে বসে পড়েছিলাম। গঙ্গার হাওয়া আমার কপালের রুখু চুল নিয়ে খেলা করছিল। আমি টের পেয়েছিলাম হেড ক্লার্কের টেবিল থেকে একটা গুঞ্জনের ঢেউ বৃত্তাকারে ছড়িয়ে পড়ছে হলঘর জুড়ে। যার বউ চলে গিয়েছে তার পাগল হওয়া কি যথেষ্ট যুক্তিসঙ্গত নয়? পোশাক আশাক নিয়ে কেউ তেমন ঘাঁটাতো না আমাকে তারপর থেকে। ডিপার্টমেন্টে পাগলা শুভ নামটা জন্মবোধ হয় সেই দিনই। খুব যে অসুবিধের মধ্যে আমার দিন কেটেছে এই অফিসে তা বলতে পারি না। সত্যি বলতে কি, সব অফিসেই একটা দুটো পাগলাটে লোক নিজের খেয়ালে বিন্দাস কাটায়, তাদেরকেও ঘাটায় না। জয়েন করার 1.5 মাসের মাথায় আমিও যেদিন অ্যাকাউন্টসের ফাইলে কবিতা লিখে টাইপ করতে পাঠিয়ে দিয়েছিলাম, একটু চেঁচামেচি জল ঘোলা হয়েছিল বটে, কিন্তু চাকরি যায়নি। বরং অনিলবাবুর হস্তক্ষেপেই আমাকে একটা গুরুত্বহীন টেবিল দিয়ে এই নির্ঝঞ্ঝাট কোণে পাঠিয়ে দেওয়া হলো। বেশ আছি সেই থেকে। সারাদিন বাইরের দিকে তাকিয়ে বসে থাকি। রনের মাইটি একবার জিজ্ঞেস করেছিল, সারাদিন কি ভাবো ভাইয়া? নাগাড়ে বাইরে তাকিয়ে এত কি ভাবার থাকতে পারে একটা লোকের? আহ, বাপরে বাপ। বোঝো বলে কিনা এত কি ভাবার? আমি উত্তর দিইনি, শুধু হেসেছিলাম। এরা সব নর্মাল লোকজন, এদের বোঝানো যাবে না। ভাবার জিনিসের কি শেষ আছে? শুধু সুজাতাকে ভেবেই তো গোটা দিন কাটিয়ে দিতে পারি আমি দিব্যি। সুজাতা আমার বউ, যে ছেড়ে গিয়েছে আমাকে। গিয়েছে শব্দটা অবশ্যই আমি ভাবতে পছন্দ করি না। আসবে এই কথাটাই বেশি জরুরি। কাল নয় পরশু, নয়তো তরশু সুজাতা ফিরে আসবে আবার আমার কাছে। যাওয়ার আগে সে বলে গিয়েছে, ফিরে এসে প্রতি মাসে চুল কাটতে পাঠাবে আমাকে সুজাতা। 2 দিনের বেশি 3 দিন হলেই দাড়ি কামানোর জন্য ঝুলোঝুলি করবে। আমার জামা কাপড় ধপধপে করে কেচে দেবে, ইস্ত্রি করে দেবে, ফিটফাট টুটুবাবু করে অফিসে পাঠাবে। স্টিলের টিফিন কৌটোয় ভরে দেবে নরম সাদা লুচি আর বেগুন ভাজা। সুজাতার মতো নিটল গোল লুচি আমি আর কাউকে বেলতে দেখিনি। বেগুন ভাজার একটি কোনো কালো হতো না, তেল গড়াতো না এতটুকু। পেপার ন্যাপকিনে মুড়ে নিখুঁত করে শুষে তারপর আলতো করে শুইয়ে দিত। সঙ্গে একটা কাঁচা লঙ্কা মাস্ট। গাঢ় সবুজ শক্ত খোসের লম্বাটে যে লঙ্কাগুলো, খুব ঝাল, সেই রকম আমার পছন্দ। একদিন আমি কি একটা দরকারে শহরে বেরিয়েছিলাম। সুজাতা আমার জন্য টিফিন গুছিয়ে কৌটো ভরে দিয়েছিল কাঁধের ঝোলায়। গঙ্গার ঘাটে বসে খেয়েছিলাম। সে একবারই, ওয়ান্স ইন এ লাইফ টাইম বলেই বোধ হয় সে স্মৃতি অক্ষয় হয়ে আছে। এখন আমি টিফিনে 2 টাকার মুড়ি ছোলা কিনে খাই। সুজাতা ফিরে এসে আবার সব সাজিয়ে গুছিয়ে দেবে বলে গিয়েছে। ওর মতো কেউ জানে না আমার পছন্দ অপছন্দ। আমার সঙ্গে 3 দিন সংসার করেছিল সুজাতা। হ্যাঁ, মাত্র 3 দিন। সেও কত বছর আগে। তাতেই আমি টের পেয়েছি কি লক্ষ্মীমন্ত আর গুছানো বউ সে। সুজাতা ফিরলেই সব বদলে যাবে। শুধু একবার সুজাতাকে খবরটুকু দেওয়া যে আমি চাকরি পেয়েছি, চাকরি, তাহলেই ব্যাস। কিন্তু সুজাতাকে খুঁজে পাচ্ছি না কিছুতেই। আমাদের পুরনো পাড়া ছেড়ে ওর ফ্যামিলি তো সেই কবে চলে গিয়েছে। তখন আমি কাঠ বেকার, ফে ফে করে ঘুরি। মায়ের সঙ্গে এক কামরায় ভাড়া ঘরে থাকি, 3টে টিউশনি করি। সুজাতার বাবা যখন ট্রাক ডেকে বাক্স বিছানা তুলেছিলেন, আমি মাঠের ওপাশে অশ্বত্থ গাছের আড়াল থেকে দেখছিলাম। খুব ইচ্ছে করছিল একবার জিজ্ঞেস করি, কাকু নতুন বাসার ঠিকানাটা অন্তত। না, জিজ্ঞেস করতে সাহস হয়নি। কয়েক মাস আগেই তো ক্লাবের ছেলেদের দিয়ে সালিশি ডাকিয়ে পঞ্চায়েত মেম্বারের সামনে ফয়সালা হয়েছিল। ভবিষ্যতে কখনো সুজাতা বা তার পরিবারের সঙ্গে সামান্যতম যোগাযোগের চেষ্টাও করতে পারবো না আমি। করলেই পাড়া ছাড়া হতে হবে, বুড়ি মা সমেত। সুজাতাকে আমার বউ বলে মানেই নি ওরা কেউ।
ওসব নাকি নিছক ছেলে মানুষের ঝোঁক। সালেসি সবার পিছনে অনেক টাকা ঢেলেছিলেন সুজাতার বাবা, জানতাম। তবু আমি সেখানে একেবারে চুপ করে থাকিনি, মরিয়া হয়ে বলেছিলাম। কিন্তু সুজাতা তো স্বেচ্ছায় চলে এসেছিল আমার কাছে। তিনটে দিন। ক্লাব আর পঞ্চায়েতের লাল চোখ মাতব্বররা হুঙ্কার দিয়ে থামিয়েছিল আমাকে। ঘোষণা করেছিল নিছক বন্ধু হিসেবে আমার বাসায় গিয়েছিল সুজাতা। থেকেছিল দিন কয়েক, জাস্ট সমবয়সী বন্ধু যেমন বেড়াতে যায়, তার বেশি কিচ্ছু ঘটেনি। সে নিজেই নাকি বলেছে তেমনটা। কোনো সই সাবুদ হয়নি, রিচুয়ালসও নয়। সে জানিয়েছে 3 দিন সে ঘুমিয়েছিল আমার মায়ের সঙ্গে। এর বেশি কিছু রটালে বা দাবি করলে মাথা ভেঙে দেওয়া হবে আমার। আমি ভয় পেয়ে চুপ করে গিয়েছিলাম। হ্যাঁ, সুজাতা ঘুমিয়েছিল মায়ের সঙ্গে তক্তপোষে, ঠিকই। আমি মেঝে মাদুর পেতে। হ্যাঁ, শৈশাবুদ আচার অনুষ্ঠানের সুযোগও ওই 3 দিনে আমি করে উঠতে পারিনি। কিন্তু তাতে কি সব? সুজাতা যে নিজের মুখে আমাকে বলেছিল সে আমার বউ, তার চেয়ে বড় কথা দুনিয়ায় কি থাকতে পারে? কলেজ পড়ুয়া সুজাতা যে নিজের বাড়ি ছেড়ে চলে এসে ওই 3 দিন যেচে আমার বউ হয়েছিল, তার ভ্যালিডেশন হবে সোয়াশোয়ের বিচারে? ছি ছি। কিন্তু আমি বলতে পারিনি কিচ্ছু। ওই 3টে দিন যে আমার ভাঙা ঘরে জ্যোৎস্না ছড়িয়ে গিয়েছিল সেই মেয়ে, আমার মাকে সে মা বলেছিল, আমার মা তাকে পুত্রবধূ বলে মেনেছিল। সুজাতা রীতিমতো রান্না বাড়া করে ঝাঁটপাট দিয়ে আমার গরিব সংসারে বধূ জীবনযাপন করেছিল ওই 3 দিন। এসব যুক্তি আর পেশ করতেই পারিনি। এমনকি 4 দিনের মাথায় সুজাতার বাবা যখন গাড়ি করে তাকে আমার কাছ থেকে একরকম জবরদস্তি উঠিয়ে নিয়ে গিয়েছিলেন, তখনও সুজাতা আমাকে বলেছিল সে ফিরে আসবে। আমি একটা চাকরি জোগাড় করলেই যেখানেই সে থাকুক কেউ তাকে আটকাতে পারবে না। সেই শেষ দেখা, আর তাকে বেরোতে দেয়নি তার পরিবার। সালিশি বসিয়ে আমাকে শাসিয়েছিল। শেষ পর্যন্ত আমার আগোচরেই তাকে পাচার করে দেয় নতুন জায়গায়। তারপর নিজেরা শিফট করে। ঠিকানা মেলেনি। লরিটাকে আমি সাইকেল করে ফলো করেছিলাম অনেক দূর পর্যন্ত, কিন্তু ওরা হাই রোডে উঠে পড়ার পর শাঁ শাঁ করে চলে গেল। নাগাল পেলাম না। তারপর থেকে কেবলই সুজাতাকে খুঁজে চলেছি আমি, চাকরি খোঁজার মতোই হন্যে হয়ে, উন্মাদের মতো খেটে, বছরের পর বছর রোগড়ে। ব্যর্থ হতে হতে চাকরিটা পেয়েছি অবশেষে। সুজাতার জন্যই তো চাকরি। সেই খবরটা তাকে পাঠানো ভীষণ দরকার, ভীষণ। জানতে পারলেই সুজাতা ফিরবে। সুজাতা ফিরলেই আমি আবার ভালো হয়ে যাব, সুস্থ, স্বাভাবিক, নর্মাল, রনের মাইতির মতো, বিষ্ণু সরকারের মতো। তখন আমার টেবিলে ফাইল উপচে পড়বে। খসখস করে নোটশিটে ঝকঝকে ইংরেজিতে নোট লিখব। শুক্লালকে ডেকে ঘ্যাম নিয়ে বলবো, সেকশন অফিসারের টেবিলে দিয়ে এসো যাও। শুধু কবে যে কি হলো, এখনো জাননি? কখন বলে গেলাম? শুক্লাল ধমকাচ্ছে। আমি চমকে কাচুমাচু মুখে টেবিল ছেড়ে উঠে পড়ি। চাকরির 1 বছর হলো, ইনক্রিমেন্ট, মাইনে বাড়ছে বোধহয়, কিন্তু এখনো সুজাতার খোঁজ নেই। আমার টেবিল থেকে কোনাকুনি হলঘরের দূর প্রান্তে সেকশন অফিসারের ঘর। একটা থামে আড়াল পড়ে থাকে কিছুটা, তারপর কাঠের কিউবিকেলের বাকি অংশটা দেখা যায়। নেম প্লেট ঝকঝক করে, গম্ভীর, ব্যক্তিত্ববান, শৌখিন লোক, সেকশন অফিসার। আচ্ছা, সেকশন অফিসারও কি আমাকে পাগলা শুভ বলে জানেন? আমার সব হিস্ট্রি? যাওয়ার পথে একটা পুরনো আলমারি পড়ে, তার কাছে নিজের মূর্তিখানার একটা আভাস নেওয়ার চেষ্টা করলাম। ইস, সেই মুখ ভর্তি দাড়ি, উলুক ঝুলুক চুল, খাটো হয়ে যাওয়া প্যান্ট আর কোঁচকানো জামা। যদি খেয়াল থাকতো যে আজ 1 বছর পূর্তির দিন, আর এই দিনে সেকশন অফিসারের ঘরে যেতে হয়, একটু ভদ্রস্থ হওয়ার আগাম চেষ্টা করা যেত।
সুজাতা থাকলে মনে করা তো ঠিক, ভাবতে হতো না। সুইং ডোরে ক্যাচ করে শব্দ হয়, কামরায় দামি গন্ধ। আমি সংকোচে বলি, মে আই কাম ইন স্যার? হে, খেয়াল করিনি, এখন টিফিন আওয়ার। সেকশন অফিসার ওর টিফিন কোটও খুলেছেন সবে। আপাদ মস্তক একবার দেখলেন আমাকে, একটু অপ্রস্তুত নাকি বিরক্ত। আমি অপ্রতিভ মুখে বলি, পরে আসবো স্যার। মা এসেই তো পড়েছে, আসুন আসুন, সিগনেচার কোটা করে দিয়ে যান। আমি কাজ ঢাকা টেবিলের দিকে এগোই। টিফিন কৌটোটা বন্ধ করে দেবেন কিনা তা নিয়ে এক মুহূর্ত দ্বিধায় পড়লেন সেকশন অফিসার। তারপর বোধহয় ভাবলেন, পাগল ছাগল মনীষী। শুধু বাঁ হাতের ইশারায় আমাকে কাগজগুলো দেখিয়ে দিলেন। অনেকগুলো কাগজে লেখা, তারপর সই, তারিখ। দীর্ঘদিন অভ্যেস নেই এসব। দাঁড়ানো অবস্থায় টেবিলে ঝুঁকে লিখে চলেছিলাম আমি। হাত কেঁপে যাচ্ছিল আমার, ভুল হচ্ছিল, কাটাকুটি, অনেক সময় লাগছিল। একটু অধৈর্য হয়ে পড়েছিলেন বোধহয় সেকশন অফিসার, কিংবা খুবই খিদে পেয়েছিল তার। তিনি খেতে শুরু করে দিলেন। আমি তার খাওয়া দেখতে দেখতে অন্যমনস্ক হয়ে গেলাম। হঠাৎ স্থির হয়ে গেল শরীর, কলম থেমে গেল আমার। কি হলো? তিনি আমার দিকে ভুরু কুঁচকে তাকালেন। আমি যেন একটা অলৌকিক ঘোর থেকে জেগে উঠে আলতো করে জিজ্ঞেস করলাম, সুজাতাকে একটা খবর দিয়ে দেবেন স্যার। আধখানা লুচিতে মোড়া বেগুন ভাজা ডান হাতে ধরা, গাঢ় সবুজ আধ খাওয়া লঙ্কাটি স্টিলের কৌটোর ডালায় রাখা রয়েছে। এই অবস্থায় সেকশন অফিসার আচমকা থমকে গেলেন। আমার কথা কি তিনি আদৌ বুঝতে পারছেন? আমি সে বিষয়ে মাথা ঘামালাম না আর। শুধু দেখলাম হতচকিতের মতো তাকিয়ে থেকে খুব বিমূঢ় গলায় তিনি বললেন, আমি শেষ সইটা খুব নিবিড় আত্মবিশ্বাসের সঙ্গে করলাম। তারপর কাগজের তাড়াটা সেকশন অফিসারের দিকে যত্ন করে এগিয়ে দিলাম। বিনীত কিন্তু খুশি খুশি ভঙ্গিতে চাপা গলায় বললাম, শুধু বলবেন শুভ চাকরি পেয়েছে, আজ ইনক্রিমেন্ট হলো। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।